বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর 2020 সালের সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সাথে আজকে ক্লাস উপস্থাপনায় আছি আমি মাজহারুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের 100 নম্বরের জন্য তোমাদের চূড়ান্ত পরীক্ষায় কি কি করণীয় এবং কি কি বর্জনীয় তার উপর। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। খেয়াল করে দেখো, এখানে আমি আজকের এই টপিকটার কি নাম দিলাম। আজকে আমাদের টপিকটার নাম শুধু সাজেশন নয়, সাথে বলা হচ্ছে পরামর্শ। তো এখানে প্রশ্নের ক্রম অনুযায়ী তোমাদেরকে আমি পুরো বিষয়টা উপস্থাপন করব। তো দেখো, বাংলা দ্বিতীয় পত্র এইচএসসি পরীক্ষা 2020। এখন আমরা জানি বাংলা তৃতীয় পত্রে আমাদের মোট বরাদ্দকৃত নম্বর হচ্ছে 100। 100 নম্বরের মধ্যে বাংলা ব্যাকরণের 30 এবং নির্মিতি অংশে 70। তো ব্যাকরণের 30 আর নির্মিতি অংশের 70। তো নির্মিতি অংশের 70-এর মধ্যে আবার 10 নম্বর হচ্ছে পারিভাষিক। একটা ব্যাকরণের মতোই একটা নির্দিষ্ট কাঠামোবদ্ধ, এবং সেখানে ব্যাকরণের মতোই পুরোপুরি নম্বর পাওয়ার বেশ ভালো সুযোগ আছে। এই জন্য আমি কোর্সটাকে এবার ভাগ করে নিচ্ছি, আমার আলোচনাটাকে, যে প্রথমে 40, তারপরে 60। তো এখন দেখো, তোমাদের 40-এর জন্য প্রথমে আমি যে পরামর্শটা দিব, 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে, 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে ব্যাকরণের, প্রতিটাতে 5 করে 5 6 30, এবং 7 নম্বর যে প্রশ্নটি আছে যেখানে অনুবাদ অথবা পারিভাষিক, সেই পারিভাষিক অংশটা 10। এই মোট 40। এই 40 নম্বর নিয়ে মূলত আমার আলোচনা একটু বেশি করে থাকবে। তারপর নির্মিত অংশ নিয়ে কথা বলবো। দেখো, শুরুতেই 1 নম্বর প্রশ্নের উত্তরে আমাদের কি আসতে পারে। 1 নম্বর প্রশ্নের উত্তরে আমাদের আসতে পারে বাংলা উচ্চারণ। আর তোমাদের কাছে একটা পরামর্শ দেই, যে তোমরা চেষ্টা করবে প্রশ্নের ক্রমটা ঠিক রাখার জন্য, উত্তরের ক্রমটা। কারণ 1 থেকে 7 পর্যন্ত সিরিয়ালি উত্তর দিয়ে গেলে যে পরীক্ষক খাতা দেখবে তার জন্য সেটা অনেক স্বস্তিদায়ক হবে, এবং সেক্ষেত্রে ভালো মূল্যায়িত হবে তুমি। দেখো, শুরুতেই আমরা উচ্চারণের নিয়ে কথা বললে, এখানে উচ্চারণের অ ধ্বনি, আদ্য ও অন্ত দুইটা দেওয়া হচ্ছে এর মধ্যে, আর হচ্ছে বফলা এবং মফলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তো আমরা আশা করতেছি আমাদের অধ্বনি বা আদ্য অন্ত থেকেই প্রশ্ন আসবে। তো এখন এখানে উচ্চারণের নিয়মের সাথে বিকল্প হিসেবে উচ্চারণ নির্ণয়। তো আমি স্টুডেন্টদের সবসময় সাজেস্ট করি যে তোমরা উচ্চারণের ক্ষেত্রে বা যে কোনো ব্যাকরণিক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সবসময় নির্ণয়মূলক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। এতে নাম্বার কাটার সুযোগ থাকে না, এবং হয়ে গেলে পূর্ণ নম্বরই পাওয়া যায়। আর নির্ণয়মূলক ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে উত্তরগুলো, সেখানে হয়তো কিছু নম্বর কম পাওয়া যায়, বা আর তার নম্বরের থেকে বড় অসুবিধা হচ্ছে যে তোমাদের সময় চলে যাবে। আমরা 5টা উচ্চারণ নির্ণয় করতে আমাদের যে সময় যাবে, তার থেকে 5টা নিয়ম লেখা এবং নিয়মের সাথে একটা বা দুটা করে উদাহরণ দেওয়া অনেক সময়ের ব্যাপার। তো তুমি যদি ব্যাকরণিক অংশে বা ব্যাকরণের যে অংশটা আছে এখানে সময়টাকে একটু সেভ করতে পারো, সেক্ষেত্রে তোমার জন্য অনেক সুবিধা হবে কি, যে নির্মিত অংশে তুমি অনেক ভালো সময় নিয়ে অনেক ভালো উত্তর করতে পারবে, বেশি সময় নিয়ে। তো শুরু করা যাক। দেখো, আমরা এখানে বলতেছি কি, যে অধ্বনি, আদ্য অ বা অন্ত, এই দুইটা থেকে তোমরা 5টা 10টা উচ্চারণের নিয়ম করে রাখতে পারো যারা উত্তর নিয়ম দিতে আগ্রহী। তারপরে আছে বফলা এবং মফলা। এই মোট 20টা নিয়ম তোমরা করে রাখলে হয়তো তোমাদের কমন পড়েই যাবে। তারপর আমি নিরুৎসাহিত করি তোমরা এই অংশ থেকে উত্তর দিবে না, তোমরা উত্তর দিবে উচ্চারণ নির্ণয়। এখন উচ্চারণ নির্ণয়ের বেলায় দেখো, বলা হচ্ছে এখানে শীটের 2 3 4 5 6 7 8 ও 9 পৃষ্ঠার বিভিন্ন নিয়মের সাথে প্রদত্ত উদাহরণগুলো। এখন প্রশ্ন হলো, এই শীটটা তোমাদের কাছে আছে কিনা।
আমার বিশ্বাস মুমিনুন্নেছা কলেজের প্রায় সকল মেয়েদের কাছেই আমার এই সাজেশন বা পরামর্শটা, এই শীটটা আছে। তো আমি তার আলোকে আলোচনা করব। নতুন কোনো বিষয় এখানে আমি যুক্ত করছি না তেমন একটা। তো এখন যাদের কাছে নাই তারাও এটা বিনামূল্যে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। তো এখন দেখো এখানে এই যে দেওয়া আছে শীটের ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এই পৃষ্ঠাগুলোতে মূলত উচ্চারণের নিয়ম কানুন নিয়ে কথা বলা আছে। নিয়মের সাথে ২টা, ৩টা, ৫টা করে উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো আয়ত্তে রাখলেই মূলত আমাদের অনেকটা কভার হয়ে যায়। তারপরও দেখো শেষে বলা হচ্ছে এবং ১৮ নং পৃষ্ঠার উদাহরণগুলো অনুশীলন করতে হবে। উল্লেখ্য ১৮ নং পৃষ্ঠার উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ১৮ নং পৃষ্ঠার যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো খুব ভালোভাবে আয়ত্তে আনবে, কারণ এখান থেকে এই প্রশ্নে সরাসরি তোমরা শব্দ পেতে পারো বললে ভুল হবে, ইনশাল্লাহ অবশ্যই তোমরা পাবে। তো উচ্চারণ নিয়ে আমার পরামর্শ এটুকুই। তো আরেকটা কথা এখানে বলে নিই উচ্চারণ সম্বন্ধে। তোমরা যারা উচ্চারণ নির্ণয় করবে তারা অবশ্যই উচ্চারণ নির্ণয় করার পরে রিচেক করবে যে তোমাদের কোথাও হসন্ত বাদ পড়ে যায় কিনা, অথবা তোমাদের যে উচ্চারণের স্বাভাবিক যে কিছু পরিবর্তন যেগুলো স্টুডেন্টরা ভুল করে সাধারণত, যেমন তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, যাইতে হোক তালব্যস্য হবে। তবে হ্যাঁ, যদি এই তিনটার সাথে ত, থ, র, ন, ল এই ৫টা বর্ণের কোনো একটা যুক্ত থাকে সেক্ষেত্রে দন্তস্ব হবে। এই যে এরকম যে পরিবর্তনগুলো আছে, কমন পরিবর্তন যেগুলো ব্যঞ্জন বর্ণের বেলায় ঘটে, এই পরিবর্তনগুলো বা স্বরধ্বনির বেলায় ঘটে, এগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে যে ঠিক আছে কিনা। কেননা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ২টা অংশ থেকে স্টুডেন্টরা বেশি পরিমাণে ভুল করে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা, বাংলা বানানের নিয়ম এই অংশে। তো এখন দেখো বাংলা বানানের নিয়ম, এখানে একই রকম ভাবে দুটো বিকল্প থাকবে। কতে বানানের নিয়ম লেখা আর খতে হচ্ছে বানান নির্ণয়। তো কতে দেখো আছে তৎসম, অতৎসম, রস্বই, নত্যবিধানের যে কোনো 5টি নিয়ম। তোমাদের এই সবগুলো নিয়মে পড়ানো হয়েছে। তারপরও তোমরা আরো একবার তৎসম, মূলত অতৎসম করলে আমাদের যে রস্বই নিয়মগুলো আসে সেগুলো চলে আসে। আর নত্যবিধানেরও খুব একেবারেই ধরাবাঁধা কিছু নিয়ম আছে, খুব সহজ, তোমরা আয়ত্তে আনতে পারো। তো এখানেও আগের বারের মতো আমি নিরুৎসাহিত করতেছি নিয়ম লেখার ব্যাপারে, একই কারণ, সময় চলে যাবে এবং নম্বরও কমার সুযোগ থাকবে। তো তোমরা তারপরে দেখো অথবা হয়ে কি আসছে এখানে, বানান নির্ণয়। একেবারে আমাদের সীমিত কিছু বানান আছে যেগুলোর উপর আমরা প্রিপারেশন নিলে বানান পরীক্ষাতে কমন পড়ে যায়। সেক্ষেত্রে আমি সে শীটের ৫ ও ৬ নং পৃষ্ঠার উদাহরণগুলো তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। এগুলো খুব ভালো করে পড়বে, অনুশীলন করবে, তোমাদের হয়ে যাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু আমি সাজেশনটাকে একটা শীট আকারে উপস্থাপন করতেছি এখানে, যদি কারো কাছে এই শীট না থাকে সেক্ষেত্রে সে কি করতে পারে? সেক্ষেত্রে তোমরা তোমাদের যে বইটা মানে ফলো করছো সেই বই থেকেই বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়াও যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে তোমরা তার উপর বেশ ভালো রকম প্রিপারেশন নিতে পারো। তো এরপরে আমাদের যে টপিকসটা আসবে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, নতুন একটা টপিকস। তো এখন দেখো এই বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখানে প্রতি বছরই যে কোনো একটা শব্দ শ্রেণীর থেকে উদাহরণ সহ শ্রেণী বিভাজন পরীক্ষায় আসে, আর সাথে অথবা হিসেবে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে হয়। তো এখন এই ক্ষেত্রে যেগুলো বেশি অনুশীলন করবে বিভিন্ন টেস্ট পেপার থেকে, বিভিন্ন ব্যাকরণ বই থেকে, তার জন্য অনেক বেশি ফলদায়ক হবে। অতিরিক্ত মানে
একটু বেশি পরিমাণে প্রিপারেশন অনুশীলনটা। তো এখন দেখো এখানে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়ের বেলায় তোমাদের মধ্যে বেশ কিছু ব্যাপার কাজ করে, প্রশ্ন কাজ করে মনে, যে তোমরা কি অনুচ্ছেদটা লিখে উত্তর করবে নাকি অনুচ্ছেদটা না লিখে উত্তর করবে। দেখো এখানে 3 রকমের প্রশ্ন আসতে পারে। শুধু বাক্য আকারে প্রশ্ন আসে, নিচে একটা দাগ দেওয়া থাকে যে কোনো শব্দের নিচে। আবার অনুচ্ছেদ আকারে আসলে হয় কি, যে অনুচ্ছেদের প্রশ্ন থাকবে এরকম যে নিম্নরেখ শব্দগুলো, যে কোনো একটা অনুচ্ছেদের নিম্নরেখ দাগ দেওয়া থাকবে শব্দগুলো, যে কোনো 5টা বা 8টা শব্দ, যেখান থেকে যে কোনো 5টা শব্দের শুদ্ধ শ্রেণী নির্ণয় করো, ব্যাকরণিক শ্রেণী নির্ণয় করো। অথবা একটা অনুচ্ছেদ দিয়ে বলবে নিচে অনুচ্ছেদ থেকে 5টি সর্বনাম অথবা 5টি বিশেষ্য অথবা 5টি ক্রিয়া বা ক্রিয়া বিশেষণ চিহ্নিত করো। এই মোট 3টি উপায়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তবে এই ক্ষেত্রে প্রশ্ন তুলে উত্তর করাটাই মানে অনেক বেশি ভালো বলে আমার কাছে মনে হয়। এতে সময় যে খুব বেশি চলে যাবে তা কিন্তু নয়। তো আশা করি তোমরা এভাবে উত্তর করবে। আর এখান থেকে আমি তোমাদের যে পরামর্শটা দেব, যে উপরে বাংলা উচ্চারণ বা বাংলা বানানের নিয়ম, এখানে হয়তো নিয়ম লিখলে 5টা নিয়ম ভালো মতো হয়ে গেলে তোমরা 5 নম্বর পেতে পারো। কিন্তু ব্যাকরণিক যে শব্দ শ্রেণী আছে এখানে 5 এ 5 পাওয়াটা একটু কঠিন হবে তোমাদের জন্য। এই জন্য আমি একেবারে নিরুৎসাহিত করতেছি এখানে, যে তোমরা অ্যাটলিস্ট শব্দ শ্রেণীর বেলায় বর্ণনামূলক উত্তর লিখবে না। তারপরে আসে বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। এখান থেকে আমাদের যে প্রশ্ন আসে পরীক্ষায় তার মধ্যে দেখো উপসর্গ কাকে বলে, দেখাও যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। বর্ণনামূলক প্রশ্ন আসলে এই প্রশ্নটাই আসবে বলে আমরা ধরে নিতে পারি। মানে এছাড়া এখান থেকে বর্ণনামূলক আসার তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আর নেই। এর সাথে অথবা হয়ে কি আসতে পারে, দেখো অথবা হয়ে এখানে আসতে পারে সমাস নির্ণয় অথবা প্রকৃতি প্রত্যয় নির্ণয়। তবে এই পর্যন্ত যা দেখা যাচ্ছে যে ঢাকা বোর্ডে আর এবার নতুন করে ময়মনসিংহ বোর্ডে এখনো প্রশ্ন হয় নাই, হবে হয়তো, যে নতুন করে কিভাবে প্রশ্ন আসে। তো ঢাকা বোর্ডের প্রেক্ষাপটে আমরা যদি বলি বিগত কয়েক বছরের, যে সবসময় দেখা গেছে কি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় আর সেই সাথে অথবা হিসেবে প্রকৃতি প্রত্যয় নির্ণয়। মানে এখান থেকে বর্ণমূলক প্রশ্ন আসলেও মানে উপসর্গের বেলায় প্রশ্নটা উপেক্ষিত রয়ে যাচ্ছে। উপসর্গ থেকে প্রশ্ন নতুন সিলেবাস এখন আসেনি ঢাকা বোর্ডে। তো সেই জন্য তোমরা সমাজ থেকে অবশ্যই একবার প্রশ্ন আসলো সমাজ প্রয়োজনীয়তা নিয়ে বর্ণনামূলক। তো সমাজ থেকে তোমরা সবসময় মানে সমাস অথবা প্রকৃতি প্রত্যয় যাই উত্তর করো, নির্ণয়মূলক যেটা পাও অবশ্য দুইটা নির্ণয়মূলক হয়ে আসে অধিকাংশ ক্ষেত্রেই। তো সেখানে নির্ণয়মূলক গুলো তোমরা উত্তর করবে। যে অংশটা বেশি ভালো বলে তুমি পারো, মনে হবে যে 8টার মধ্যে আমি 5টা পারবো এখানে, সেখান থেকে উত্তর করতে পারো। তো তোমরা উত্তর দেওয়ার বেলায় সমাস এবং প্রকৃতি প্রত্যয় উত্তর দেওয়ার বেলায় তোমরা যে উপরে যে কিছু মানে প্রথাবদ্ধ লেখা আছে, যেমন প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, এভাবে সাজিয়ে লিখলে ভালো হয়। বা প্রকৃতি প্রত্যয়ের বেলায় প্রদত্ত শব্দ, প্রকৃতি প্লাস প্রত্যয়, প্রত্যয়ের নাম, ঠিক এভাবে উত্তর লিখবে। তো এখন তোমরা এর জন্য প্রিপারেশন নিবে থেকে। এখানে দেখো দেওয়া আছে যে সমাসের বেলায় শীটের 7, 8 ও 9 নম্বর পৃষ্ঠার প্র্যাকটিস শিট, আর প্রকৃতি প্রত্যয়ের বেলায় 4, 5 ও 6 নম্বর পৃষ্ঠার প্র্যাকটিস শিট। ধরে নাও এটা তোমার কাছে এখন নাই বা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না এটাতে কি কি আছে সেটা সংগ্রহ করা। তোমরা তোমাদের যে কোনো ব্যাকরণ বই থেকে প্রকৃতি প্রত্যয় বা সমাস প্র্যাকটিস করবে, সেই সাথে বোর্ড ব্যাকরণ বইটা ফলো করবে। বোর্ড ব্যাকরণ বইটা আমার মূলত নবম দশম শ্রেণীর যে বইটা তোমরা পড়ে আসছো মুনির চৌধুরীর 216 পৃষ্ঠা হোক 14 পৃষ্ঠার বই হোক, যে বইটাই তোমরা পড়ছো ওই বই থেকে তোমরা প্রিপারেশন নিলে
ভালো হবে। আশা করি কমেন্ট করবে। তারপরে আমরা আসি বাক্য তথ্য। খেয়াল করো, এখানে বাক্য তত্ত্বের মধ্যে আমাদের অবশ্যই বর্ণমূলক প্রশ্ন আসবে, আর সাথে বাক্যান্তর বা বাক্য রূপান্তর যাই বলি আমরা। এখন বাক্যের যে বর্ণমূলক প্রশ্নগুলো হয় সেখান থেকে দেখো আমি এখানে দুটো প্রশ্ন রেখেছি। একটা হচ্ছে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। অন্যটি হচ্ছে একটি সার্থক বাক্যের গুণাবলী উদাহরণ সহ আলোচনা করো। এর মধ্যে সার্থক বাক্যের গুণাবলীটা একটু বোল্ড করে দেওয়া আছে। তো আশা করা যায় যে এই দুটা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, আর আমাদের দ্বিতীয়টা আসার সম্ভাবনা একটু বেশি। তো তোমরা আগের যে পরামর্শ ১, ২, ৩ এসবের মধ্যে আবারও বলছি, বর্ণনামূলক উত্তর দিবে না, তোমরা অবশ্যই বাক্য রূপান্তর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো বাক্য রূপান্তরের জন্য তোমাদের যার কাছে যেই বোর্ড বইটা মানে যেই ব্যাকরণ বইটা আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের, ওটা থেকে প্রিপারেশন নিলে হবে। আর অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে যেহেতু আছে, মূলত আমাদের কলেজের প্রায় সকল স্টুডেন্টের কাছেই আমার শিটগুলো থাকার কারণে আমি শিট ভিত্তিক একটা গাইডলাইন এখানে দিয়ে রাখছি। আর যাদের কাছে শিটটা নাই তাদের জন্য মূলত ওই মূল বইটা ফলো করার জন্য আমি বলছি। যে যে বইটা, যেমন ভাষা শিক্ষা হতে পারে বা এইরকম আরো যে বইগুলো বাজারে পাওয়া যায় ভালো মানের, যে কোনো বই থেকে তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো। আর এক্ষেত্রে তোমাদের ক্লাসেও কিছু উদাহরণ আলোচনা করা হয়েছে, প্রদত্ত উদাহরণগুলো অনুশীলন করতে হবে। সুতরাং তোমরা এখানে যে যত বেশি অনুশীলন করবে বাক্য রূপান্তর বিভিন্ন ধরনের, তবে গত বছর যেটা দুঃখিত তবে গত বছর যেটা লক্ষ্য করা গেছে যে গঠনগত রূপান্তর থেকে মাত্র ৩টা বাক্য পরীক্ষা আসছে, তার থেকে বেশি আসছে ভাবানুবাদমূলক বা অর্থ সহ যে বাক্য রূপান্তর গুলো আছে, মানে অর্থ ভাব অনুসারে যে রূপান্তর, তার থেকে আসছে মোট 5টি প্রশ্ন। সুতরাং তোমরা ওই অংশের উপর একটু বেশি গুরুত্ব দিবে। আচ্ছা, আমরা তারপরে চলে যাচ্ছি আমাদের বাংলা ব্যাকরণের সর্বশেষ যে টপিকস, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই অংশে। তো এখন এই ক্ষেত্রে বানানের যে শুদ্ধি অশুদ্ধি বা অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ, এগুলোর উপরে তোমরা খুব ভালো মতে অনুশীলন করবে। এক্ষেত্রে তোমাদের যে বললাম যে বাংলা বানানের বেলায় যে ২ নম্বর প্রশ্নে যে বাংলা বানানের যে বিষয়গুলো, বানানের নিয়ম এবং শুদ্ধ বানান নির্ণয়, এই দুটো একসাথে মিলিয়ে করলে তোমাদের জন্য সেক্ষেত্রে অনেক ভালো হবে। আর এক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলছি যে তোমরা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ চেষ্টা করবে খাতায় লিখে উত্তর করার জন্য। আবার দেখো যে এখানে বাক্য রূপান্তরের বেলায় তোমরা লিখে নিতে পারো যে কোনটা কোন ধরনের বাক্য। তো এগুলো অবশ্য যে পরীক্ষকের জন্য অনেক স্বস্তিদায়ক হয়। হয়তো তোমরা সময়ের চিন্তা করে টু দা পয়েন্টে লিখে ফেলো, তা না করে খুব বেশি সময় হয়তো নষ্ট হয় না, এতে তোমরা একটু কষ্ট করে তুলে লিখবে, এতে প্রশ্নের উত্তরের মানটা ভালো হবে বলে আমি মনে করি। এবার আসো ৭ নম্বর যে প্রশ্নটি আসে আমাদের পরীক্ষায়, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। আমি স্টুডেন্টদের বলি যে যদি তোমরা পরীক্ষাতে এমনটা হয় যে পারিভাষিক শব্দ তুমি সবগুলো পারছো না, 10টা দরকার তুমি পারছো না, অথবা অন্যদিকে অনুবাদ কমন পড়ে গেছে, তুমি কি করবে? তবু আমি বলবো অনুবাদ উত্তর করার কোনো প্রয়োজন নেই। তুমি ধরে নেবে এটা তোমার সিলেবাসই নেই। সেটা আমার পরামর্শ, ব্যক্তিগত পরামর্শ। কেননা পারিভাষিক শব্দ 15টার মধ্যে 10টা তুমি অবশ্যই পারবে, এবং সেটা আমার বিশ্বাস। বা যে স্টুডেন্টগুলো অ্যাটলিস্ট বিগত সময়টা কাজে লাগিয়েছে, পারিবারিক শব্দ কমন পড়ে না
এরকম অভিযোগ খুব কম, অবশ্যই প্রমাণ করে যায়। সেক্ষেত্রে তোমরা হয়তো ভালো মানের যে বইগুলো বললাম, অথবা তোমাদের কাছে শীটগুলো থাকলে তো কোনো কথাই নেই, আয়ত্তে আনলে তোমরা 10টা থেকে আরো বেশি শব্দ তোমরা কমন পাবে। তো এই ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট খোদা না করুক যে 7টা বা 8টা পারলো, তারপরও সেটা অনুবাদ দেওয়া থেকে অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এবার আসি আমরা আমাদের যে নির্মিতি অংশের মধ্যে যে বড় প্রশ্নগুলো আছে, যেগুলো লিখতে হয় অনেক, আমরা সেই প্রশ্নগুলোর মধ্যে আসি। তো এখন দেখো এখানে যে প্রথমে আছে 8 নম্বর প্রশ্নের দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন, ভাষণ আর প্রতিবেদন। দেখো দিনলিপি লিখনের মধ্যে অভিজ্ঞতা বর্ণন, দিনলিপি লিখন আর হচ্ছে কি অভিজ্ঞতা বর্ণন। আমি মূলত স্টুডেন্টদেরকে এবার নিরুৎসাহিত করি, তবে তোমরা যদি পরীক্ষায় দিনলিপি আসে সেখানে উত্তর করতে পারো, এবং দিনলিপি লেখার যে নিয়ম কানুনগুলো আছে বা বিগত বছরে যেসব দিনলিপি পরীক্ষা আসছে অনেক দেওয়া আছে বিভিন্ন বইগুলোর মধ্যে, তোমরা এগুলোর অনুশীলন করবে। এটা মনে রেখো যে 8, 9, 10 এবং 11 এই কয়টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার বেশি পরিমাণে পড়া এবং অনুশীলন, তার কোনো বিকল্প নেই। তুমি যতই পড়বে ততই বিভিন্ন ধরনের দিনলিপি সম্বন্ধে পরিচিত হবে। অভিজ্ঞতা বর্ণন কিভাবে লিখতে হয় এগুলো অনেক আলোচনা হয়েছে আমাদের ক্লাসগুলোতে। তারপরে দেখো আছে ভাষণ অথবা প্রতিবেদন। এটা অবশ্যই করতে হবে। মূলত আমি এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত যে পছন্দটা, যে ভাষণ বা প্রতিবেদনে যে কাঠামোটা আছে, বিশেষ করে প্রতিবেদনের বেলায় এই কাঠামোবদ্ধ লেখা যদি আমরা লিখতে পারি, সেক্ষেত্রে বেশ ভালো একটা নম্বর আমরা আশা করতে পারি। তাই বলে এটা ভাবার কোনো কারণ নাই যে যদি আমরা দিনলিপি বা অভিজ্ঞতা বর্ণন উত্তর করি যে ভালো হলেও কি নম্বর পাবো না, অবশ্যই পাবে। 4টা অংশের মধ্যে যাই আসুক পরীক্ষায়, উপরের দিনলিপি বা অভিজ্ঞতা থেকে একটা, ভাষণ প্রতিবেদন থেকে একটা, এভাবে প্রশ্নটা আসবে। তোমাদের যার কাছে যেটা ভালো মনে হবে তোমরা সেটা উত্তর করতে পারো, তবে আমার কাছে পছন্দের হচ্ছে ভাষণ আর প্রতিবেদন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। যেমন দেখো আছে 9 নম্বর যে প্রশ্নটা, বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা, আর এর বিকল্প হিসেবে আছে পত্র লিখন বা আবেদনপত্র। এখন প্রশ্ন হলো তুমি এখান থেকে পড়বে কি? বৈদ্যুতিন চিঠি বলতে আমি বোঝাচ্ছি মূলত ইমেল, খুদে বার্তা SMS, এই দুটা অংশ অবশ্যই উত্তর করবে তোমরা, এই দুইটা থেকে যাই আসুক, ইমেল অথবা খুদে বার্তা। তো এখন ইমেল আর খুদে বার্তার জন্য তোমরা যে পড়বে, এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যেহেতু ইমেল এবং খুদে বার্তা তো খুবই ছোট হয়, নামে এসে খুদে, তো তোমরা অবশ্যই একটা পৃষ্ঠার মধ্যে উত্তরটা শেষ করবে, বৈদ্যুতিন চিঠি আর হচ্ছে খুদে বার্তা যাই আসুক। খুদে বার্তা তো 1 পৃষ্ঠা থেকেও কম অংশের মধ্যে শেষ হয়ে যায়। আর পত্র বা আবেদনপত্র যেটা আমরা বলি, ওই অংশটা তোমরা পড়ার চিন্তাও করো না, লেখারও চিন্তা করবে না, সেটা আমার পরামর্শ। এখন কেন সেটা আমি বলছি। দেখো এখানে পত্র লিখন বা আবেদনপত্র, আবেদনপত্র বিভিন্ন ধরনের হয়। যেমন ব্যক্তিগত আবেদন হতে পারে, সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন হতে পারে, চাকরির আবেদন হতে পারে। এই আবেদনগুলো লিখতে যেমন চাকরির আবেদন অনেক বড় হবে, তোমাকে সিভি দিতে হবে, এখানে তোমার বায়োডাটা উল্লেখ করতে হবে যেটা। আবার দেখো সেক্ষেত্রে আরো বিপত্তি কি, যদি চাকরির আবেদনের সাথে চাকরির আবেদন না আসে, সংবাদপত্রে আসে, তোমাকে আবেদন কিন্তু দুটো লিখে ফেলতে হবে, একটা সম্পাদকের কাছে আর একটা হচ্ছে আহ, তোমার যে বিষয়টা ওটা উল্লেখ করতে হবে। তো এখন এই যে প্রায় 2টা আবেদন একসাথে হয়ে যাচ্ছে, মানে কত বড় হচ্ছে, তোমার অনেক সময় চলে যাবে। তুমি হয়তো পরবর্তী যে অংশ রচনা, আমরা সামনে আসবো, রচনা অংশে তোমার সময়টা একটু কমে যাবে। এই জন্য আমি সবসময় পরামর্শ দিই যে তোমরা খুদে বার্তা অথবা ইমেল এই অংশ থেকে উত্তর করবে। আবার পত্র লিখনের মধ্যে কত ধরনের পত্র আছে, ব্যক্তিগত পত্র, নিমন্ত্রণ পত্র, স্মারক লিপি, বা আমরা যদি বলি আর মানপত্র। তো
এরকম বিভিন্ন ধরনের পত্র আছে। সুতরাং এত কিছু না করে তোমরা শুধু প্রিপারেশন নিবে খুদে বার্তা আর হচ্ছে বৈদ্যুতিন চিঠি। আমরা এবার আসি সারাংশ, সারমর্ম বা সারসংক্ষেপ। এখন দেখো, সারাংশ, সারমর্ম বা সারসংক্ষেপ এর সাথে অথবা হয়ে আসে ভাব সম্প্রসারণ। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে সারাংশ, সারমর্ম বা সারসংক্ষেপ যদি তোমার হুবহু কমন না পড়ে, দেখো কি বলা হচ্ছে যে সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ উত্তর দিলে হয়তো সময় বাঁচবে, কিন্তু কমন না পড়লে ভাব সম্প্রসারণ উত্তর দেওয়াই ভালো। সময় বাঁচানোর স্বার্থে যদি আমরা সারমর্মটা উত্তর করতে যাই আর সেক্ষেত্রে আমাদের কবিতার যে ভাব সেটা আমরা পুরোপুরি ধরতে না পারি, এক্ষেত্রে আমাদের নম্বর না পাওয়ার সম্ভাবনাই বেশি বা অতি অল্প নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আমরা এই একেবারে হুবহু কমন না করলে বা আমার পূর্ব থেকে এই অংশটার মূল ভাবটা না জানা থাকলে সারমর্মটা আমি উত্তর দিতে নিরুৎসাহিত করি বা তোমরা উত্তর দিবে না। সেক্ষেত্রে তোমরা যদি 2-2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে পারো ভাব সম্প্রসারণ যাই আসুক, আশা করি তোমাদের মানে ভালো নম্বর এক্ষেত্রে আসবে এবং হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাব সম্প্রসারণ। মূলত ভাব সম্প্রসারণ একেবারেই কমন পড়ে না বলেই চলে। তারপরও কিছু তো আমাদের পড়তেই হবে। সেই কিছু পড়ার জন্যই এখানে 1 থেকে 10 পর্যন্ত 10টা ভাব সম্প্রসারণ দেয়া আছে। তোমরা এগুলো একটু ভালো করে দেখতে পারো। এছাড়া তোমাদের কাছে আরো যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয় তোমরা তার উপর প্রিপারেশন নিতে পারো। এবার আসছি আমাদের যে পরবর্তী অংশটা, 11 নম্বর প্রশ্নের উত্তর সংলাপ অথবা খুদে গল্প। এখন আমি সবসময় বলি এক্ষেত্রে তোমরা সংলাপ উত্তর করবে। আর আমার কেন জানি মনে হয় যে খুদে গল্পে খুদে নম্বর পাওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য সংলাপ তোমরা ইংরেজিতে লিখে অভ্যস্ত আগে থেকে, ডায়ালগ। সুতরাং তোমরা অবশ্যই উত্তর করবে ক্ষেত্রে 11 থেকে ক সংলাপ। তারপরে আসি আমরা রচনা লিখন। তো এই ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বড় যে প্রশ্ন আমাদের কাছে আসে যে কতটুকু লিখব, যে কতটুকু আমরা লিখব। আমি বলি কি, রচনার আমার দিক থেকে নির্দিষ্ট কোনো আয়তনে আমি সেটাকে নির্ধারিত করছি না। আমার পরামর্শ হচ্ছে যতটুকু তুমি পারো, তবে 15 পৃষ্ঠার ন্যূনতম, তার উপরে তুমি যতটুকু পারো। আমি অনেক ভালো রচনা দেখছি স্টুডেন্টরা লিখে, অনেক বেশি লিখে। তারা ওই যে উপর থেকে তারা সময় কমিয়ে কমিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে তারা এই ক্ষেত্রে খুব বেশি পরিমাণে লিখতে পারে। তবে রচনা বেশি লেখার আমার মনে হয় পজিটিভ দিকে আছে, নেগেটিভ দিক তেমন আছে বলে আমার মনে হয় না। তো আরেকটা প্রশ্ন তোমাদের এই ক্ষেত্রে আমাদের প্রায়ই শুনতে হয় যে তোমরা কি আহ, রচনা লেখার সময় পয়েন্ট দিবে কি দিবে না। তো বর্তমান সময়ে যে রচনা বা প্রবন্ধ, নিবন্ধ আমরা যাই বুঝি লেখা হয়, এগুলোতে কিন্তু আসলে পয়েন্ট দেওয়া হয় না বললেই চলে। আমরা কখনোই তেমনটা পাইও না আধুনিক যুগে এসে। তো একটা প্রচলন আছে পয়েন্ট দেওয়ার, এই বিবেচনাটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। কেননা খাতা মূল্যায়ন কিন্তু আমি করছি না, অনেকে মিলে করছে। এখন কার কি মনোভাবনা সে ব্যাপারে আমি নির্দিষ্ট কিছু বলতে পারবো না। তবে আমার কাছে কোনো স্টুডেন্ট যদি পয়েন্ট উল্লেখ না করে ধাপে ধাপে সে পুরো বিষয়টাকে উপস্থাপন করে, এটা বেশি স্ট্যান্ডার্ড বলে আমার কাছে মনে হয়। তো অনেকের কাছে আমার মনে হবে যে না, পয়েন্ট দেওয়া দরকার। হ্যাঁ, তোমরা এই জন্য তোমাদের যে যেটাতে কমফোর্ট ফিল করবে, যে যেটাতে মনে করবে ভালো, তোমরা ওইভাবেই উত্তর করবে। কারণ এখানে খাতা মূল্যায়ন যিনি করছেন পুরো বিষয়টা তার উপর নির্ভর করে বলে আমি মনে করি। তো যাই হোক, তোমাদের সাথে আহ, এতক্ষণ কথা বললাম। আশা করি এর থেকে তোমাদের যদি পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছুটা সহজ হয়, তোমাদের উপকারে আসে আমার এই কথাগুলো হয়তো।
সেক্ষেত্রে সার্থক হবে। তো তোমাদের আবারও সুস্বাস্থ্য এবং তোমাদের সুসময় সামনে আসুক। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা দাও এবং তোমাদের কাঙ্ক্ষিত জায়গাতে তোমরা ভর্তি হও। আল্লাহ আমাদেরকে দুর্যোগ থেকে রক্ষা করুন এবং দ্রুত তোমাদের যে মানসিক একটা ভার তোমাদের মধ্যে আছে পরীক্ষা দেওয়া না দেওয়া নিয়ে বা কবে হচ্ছে তা নিয়ে, তা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিক। এই প্রত্যাশায় আমার আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।